beautiful. ওয়েলকাম এই মুহূর্তে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন দুটোই একসাথে সিটিএফএম 96 এ। আর পেজ থেকে এই মুহূর্তে আমরা লাইভে আছি আর আপনাদেরকে কথা দিয়েছিলাম আমাদের সাথে একজন বিশেষ অতিথি থাকবেন। সেই অতিথি সম্পর্কে পরে বলছি, তার আগে বলতে চাই একটা প্রশ্ন সবার মনেই কিন্তু সবসময় কাজ করে, সেটা হচ্ছে যে মানুষ প্রেমে পড়লেই নাকি তার ভেতরে কবিতার একটা আবির্ভাব ঘটে, কিন্তু সে কি কবি হয়ে ওঠে? আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে প্রেমে পড়লে তো বিরহ থাকে না, প্রেমে পড়ে যখন ছ্যাঁকা খায় কেউ তখন বিরহটা সৃষ্টি হয়, কিন্তু আমার কথা হচ্ছে বিরহ না থাকলে নাকি লিখালিখি করা যায় না। তো সেই জায়গা থেকে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই আপনারা চান, আর সেই জন্যই কিন্তু আজকে আমাদের এই বিশেষ আয়োজন। আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি আর আপনাদেরকে অনেক বেশি ওয়েলকাম করছি লাইফ ইজ বিউটিফুলে। একদম ঠিক তাই। এবং আরেকটা কথা আমি শুরুতে বলতে চাই যে পরিচয় করে দিতে চাই আমাদের সেই মানুষটার সাথে, যে মানুষটাকে নিয়ে আজকে আমরা আছি লাইভে এবং আপনাদের সামনে। সেই মানুষটার নাম হচ্ছে ফারুক সুমন স্যার। স্যার বলছি এখানে বিশেষ কিছু কারণ আছে যদিও। আরেকটা কথা বলতে চাই, তার পরিচয় হচ্ছে তিনি একাধারে একজন কবি এবং প্রাবন্ধিক। পেশাগত জীবনে হয়তোবা তিনি বিশেষ বা আলাদা কোনো কাজ করে থাকেন বা পেশায় আছেন, কিন্তু এই মুহূর্তে তার এই পরিচয়টা আমাদের কাছে সবচেয়ে বড়। অবশ্যই সেই পরিচয়টা তো আছেই। তো স্যার সম্পর্কে যদি একটু আমি বলে রাখি, তিনি জন্মগ্রহণ করেছিলেন চাঁদপুরে এবং তার পরবর্তীতে ওনার শিক্ষা জীবন পার হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলা বিভাগ থেকে। তার পরবর্তীতে উনি নানান জায়গায় শিক্ষকতা করেছেন এবং স্টিল নাও শিক্ষকতা করছেন, যে কারণে আমি আজকে বলছি এই মুহূর্তে যে ফারুক সুমন স্যার। ওকে, ফাইন স্যার, আপনি কেমন আছেন? ধন্যবাদ আর যে মেহেদি এবং আমার সাথে আছেন আর যে আসিফ, আপনাদের দুজনকে শুভেচ্ছা, এবং আপনারা যারা দেখছেন শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি ভালো আছি এবং আমি আনন্দিত আজকের এই চমৎকার আয়োজনে থাকতে পেরে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে আপনার ব্যস্ততম সময় থেকে একটুখানি সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে স্যার আপনাকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি। স্যার আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে চাই, আমাদের সময় অনেক কম কিন্তু আমাদের জানতে হবে অনেক বেশি, সেজন্য আমরা আর অন্য কথাবার্তা না বলে আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যেতে চাচ্ছি। অবশ্যই। আপনি যদি আমি মাঝখানে আসিফ তোমাকে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি, অবশ্যই আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো। তার আগে আমি একটা কথা বলতে চাই স্যারকে। স্যার, আমি যতটুকু জানি এবং চিনি আপনাকে, আপনার যথেষ্ট ভালো একটা ফ্যান ফলোয়ার আছে। তো সেই জায়গাটা থেকে যদি আপনি আমাদের লাইভটা একটু শেয়ার করে দেন, আমরা উপকৃত হব বাই দ্য ওয়ে। আর সেই সাথে আপনারা যারা এই মুহূর্তে শুনছেন এবং দেখছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনারা তো সবসময় আমাদেরকে ফোন করে বলেন, টেক্সটের মাধ্যমে বলেন, কমেন্টের মাধ্যমে বলেন যে আমাদেরকে অনেক ভালোবাসেন। তবে আজকে আপনাদের ভালোবাসা সেই প্রমাণটুকু আমরা পেতে চাচ্ছি। আমরা চাই যারা এই মুহূর্তে দেখছেন তাদের টাইমলাইন থেকে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই, তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আরেকটা কথা হচ্ছে, অবশ্যই আমি জানতে চাইবো যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, জানার থাকে স্যারের কাছ থেকে, কারণ স্যার ওই যে শুরুতেই বলেছে স্যার একজন কবি মানুষ। সো কবি নিয়ে যারা নতুন করে চিন্তা ভাবনা করছেন যে আমি যদি কবিতা লিখতে পারতাম, আমি একজন কবি, নতুন করে লেখালেখি স্টার্ট করেছে, সেক্ষেত্রে কি ধরনের সাজেশন বা পরামর্শ যদি প্রয়োজন হয়। আরও একটা বিষয় আমি বলবো, যারা স্যারের ফ্যান আছেন এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি ওয়ান্স এগেইন। আর একটা কথা সেটা হচ্ছে, প্লিজ যেটা আসিফ বললো, সবাই শেয়ার করে দেবেন যাতে করে আমাদের এই লাইভটা অনেক ভালো এবং সফল হতে পারি আমরা। ঠিক তাই। আর এই মুহূর্তে অনেক কিছুই তো আপনাদেরকে বলে দিয়েছি, আরেকটা মাধ্যম আপনাদেরকে বলে রাখি। আপনারা যদি টেক্সট করতে চান, টেক্সটের মাধ্যমে প্রশ্ন করতে চান, সেক্ষেত্রে আপনার সেলফোনের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CITY স্পেস দিয়ে আপনার নাম, আরেকটা স্পেস দিয়ে আপনার লোকেশন যদি জানাতে চান, তারপর একটা স্পেস দিয়ে আপনার যত ধরনের প্রশ্ন আছে এই লিখা নিয়ে সেগুলো লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে 29696 এই নাম্বারটিতে। আমরা স্যারের কাছে চলে যাব। স্যার আপনার পারমিশন নিয়ে আপনার কাছ থেকে আমরা কিছু জানতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার, কবি হয়ে ওঠার পেছনে অনেক ঘটনা থাকে, অনেক মানুষের, বিভিন্ন কবি লেখকের অনেক ঘটনা থাকে, তাদের পেছনে অনেক কথা থাকে। তো স্যার আপনার কাছে যদি আমরা জানতে চাই, আপনার এই লেখালেখি কবি হয়ে ওঠার পেছনে, প্রাবন্ধিক হয়ে ওঠার পেছনে আপনার কি কথা ছিল? ধন্যবাদ, খুবই চমৎকার একটা প্রশ্ন। এবং আমি বিশ্বাস করি পৃথিবীতে যারাই কবি, শিল্পী কিংবা সাহিত্যিক আছেন, তাদের এই যে হয়ে ওঠা জীবনের প্রথম পর্বে আমরা যখন থাকি, এই গল্পটা অনেক দীর্ঘ, তবু আমি বলতে চাই যে খুব শৈশবে, খুব ছোটোবেলা থেকে আমি মূলত লেখালেখি শুরু করি, এবং স্কুল জীবন থেকে, এবং আমার লেখালেখি শুরু হচ্ছে স্থানীয় দেয়াল পত্রিকা। তখন তো আসলে কবিতা কি বা গল্প, উপন্যাস, প্রবন্ধ কি ওই অর্থে জানি না, বুঝি না, কিন্তু আমার যে আবেগ এবং স্বপ্ন,
এবং যে আমার কল্পনা এটাকে আমি আমার ছন্দে রূপ দেওয়ার চেষ্টা করেছি, এবং ফলে খুব স্কুলে থাকতেই হচ্ছে আমি প্রথম ছড়া লিখে আমার সাহিত্য যাত্রা শুরু হয়। হ্যাঁ, এরপরে ক্রমান্বয়ে আস্তে 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 আমি যখন বড় হতে থাকি আমার সাহিত্য যাত্রাটা আসলে আরো হয়তো বা আরো পরিপক্ক হয় বা পাকাপোক্ত যেটা আমরা বলি, আমি ক্রমশ নিজেকে ঋদ্ধ করতে থাকি আর কি। ওকে, তাহলে একটা কথা বলতে চাই যে প্রথম যে ছড়াটা স্যার আপনি লিখেছিলেন সেই ছড়াটার দুই একটা লাইন যদি মনে করে আমাদের সাথে শেয়ার করেন। নিশ্চয়ই নিশ্চয়ই, এই ছড়াটা খুবই মানে এই প্রসঙ্গে একটু গল্প আছে। আমি যখন ছোটবেলায় এই প্রথম ছড়া লিখি, বা তখন হয় কি যে আমাদের সমাজে এরকম একটা প্রথা আছে যে কেউ যখন প্রথম স্কুল জীবনে কবিতা কিংবা ছড়া লেখে সে লুকিয়ে রাখে, এবং বাবা মা বা পরিবার পরিজনরা মনে করে ও আচ্ছা কবিতা লেখো, ও ভালো, তাই নাকি, এক ধরনের মানে এখানে মানে জড়তা কাজ করে। ফলে সেই সময় আমি যখন ছড়া লিখতাম এটা প্রকাশ করতে চাইতাম না। তো আমার ছোট বোন, ইমিডিয়েট যে ছোট বোন, সে একবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বললো যে ভাই আমি কবিতা পড়তে চাই। তো আমি ভাবলাম কি যে আমার লেখা ছড়াটাই ওকে আমি দেব, ও পড়ুক। মজার ব্যাপার হচ্ছে আমার লেখা ছড়া পড়েই সে পুরস্কার পেয়েছে স্কুলে, এবং সেই লেখাটার কয়েকটি লাইন আমি বলতে পারি এখানে যতটুকু মনে পড়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এরকম যে আমার নাম হাদা, বাবা বলেন গাধা, অঙ্ক করি ভুল, মা ধরেন চুল, শিক্ষক ধরেন কান, জোরে দেন টান। মানে এইরকম করে সে, এটা সম্ভবত 6-7 গল্প, মানে এই ছড়া, তখন ছড়া লিখতাম মিলিয়ে মিলিয়ে অন্তমিল করে ছড়া লেখার চেষ্টা করতাম। এই যে ছড়াটা, এটা কিন্তু খুবই বাস্তবিক একটা ছড়া। Exactly. বাস্তব যে আমরা যে সমস্যা বলবো আমি, সেই সময় তো এগুলো সমস্যাই ছিল। পড়া পারতাম না, বাবা দিত বকুনি, মা দিত বকুনি, চুলে টান দিত, আর স্যার তো কথাই নেই, বেদ দিয়ে মারুক বা না মারুক, ভালো হোক আর খারাপের জন্য হোক, কানটা ঠিকই আগে টেনে ধরতো। ব্যাপারটা কিন্তু এমনই ছিল। সেই বাস্তব জায়গা থেকেই আপনি প্রথম শুরু করেছিলেন নিজের মতো করে। একদম একদম। যেহেতু আসিফ তুই বললি যে বাস্তব জায়গা থেকে, এবং স্যারও সেটার সাথে তাল মিলিয়েছে। সহমত পোষণ করেছে, তাহলে স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার এই কারণে কতবার মার খেয়েছেন মায়ের কাছে? না, এখানে একটা ব্যাপার কি যে আমার মা প্রথম তো আমি এগুলো প্রকাশ করতাম না, কিন্তু যখন আমি পুরস্কার, মানে আমার ছড়া মানে পাঠ করে আমার ছোট বোন পুরস্কার পেল, এবং সেটা হচ্ছে পরিবার এবং আশেপাশে যারা ঘনিষ্ঠজন আছে তারা জেনে ফেলেছে, তো এটা একরকম একটা সার্টিফিকেটের মতো। এখন আমার কাছে মনে হয়েছে আত্মপ্রকাশে এখন আর আমার কোনো বাধা নেই, কারণ ইতিমধ্যে একটা স্বীকৃতি মিলেছে। ফলে আমার মাও দেখলাম যে না, কিছুটা মানে সদয় ছিল আর কি। যেহেতু স্যার আপনি গণিতের কথা বললেন যে গণিত না পারলে আমাদের এই ধরনের সমস্যা আমাদের পতিত হতে হয়, সেই ক্ষেত্রে আমি আসলে প্রশ্নটা করেছি যে আপনি সাপোজ আপনার ক্লাসের কোনো একটা অঙ্ক আপনাকে করতে দেওয়া হলো, বাট আপনি সেটা সম্পূর্ণ করতে পারলেন না। না, আমি একটা ব্যাপার হচ্ছে যে গণিতে বরাবরই কাঁচা ছিলাম, এবং মজার ব্যাপার হচ্ছে পাটিগণিত আমি মুখস্থ করে করে পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, যেমন সাবানের অঙ্ক, তারপরে হচ্ছে যে কয় লাভ দিয়ে বানর বাঁশ, মানে পিচ্ছিল পাঁচ বাঁশবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফলে ওই অঙ্ক যে গণিতে যে খুব ভালো ছিলাম সেরকম না। ওকে, ঠিক আছে স্যার। তাহলে আরেকটা কথা আমি জানতে চাচ্ছি, যেহেতু ছড়া থেকে কবিতায় আপনার পদচারণা, আমাদের সমাজে একটা প্রচলিত একটা কথা আছে যে প্রেমে পড়লে নাকি মানুষ কবি হয়ে ওঠে, অথবা যে নতুন করে ছেঁকা খায় সে কবি হয়ে ওঠে। আসলে স্যার আপনার ক্ষেত্রে কি এরকম কোনো কিছু ঘটেছে? এই প্রশ্নটা আমি মনে করি পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি কেন এটা বলতে চাই, আমরা সাধারণত প্রেম এই টপিকটাকে আমরা হাস্যরস কিংবা হেয়ালি করে বা তিরস্কার বা ঠাট্টা বিদ্রোহের মধ্যে দিয়ে এড়িয়ে যাই এবং এটা খেলোতে পরিণত করি। কিন্তু আমার যেটা মনে হয় যে পৃথিবীর জন্ম রহস্য বা সৃষ্টির রহস্য থেকে শুরু করে, যেমন আমাদের ইসলাম ধর্মের কথা আমরা যদি বলি, স্রষ্টা নাকি পৃথিবীতে সৃষ্টির প্রেমে পড়ে তিনি নিজেকে আত্মপ্রকাশ করার লক্ষ্যে হচ্ছে এই পৃথিবী সৃষ্টি করেছেন। এবং আমি দেখেছি যে আমাদের যে এই সৃষ্টির যে ধারাবাহিকতা, যে বহমান বা প্রবাহটা, এটা কিন্তু প্রেমের কারণই হচ্ছে যে এখনো সচল আছে আমি মনে করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু কবিতা প্রসঙ্গ সুনির্দিষ্টভাবে এসেছে, প্রেম প্রসঙ্গটা আমি বলি, পৃথিবীতে ক্লাসিক কবি যারাই আছেন, এবং আমরা যদি গ্রিক সাহিত্য ধরি, তারপরে ক্রমশ এখন পর্যন্ত আমরা দেখব যে প্রেম থেকে পৃথক হয়েছেন এরকম ক্লাসিক সাহিত্য খুবই কম। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রেমটা আসলে মানুষের জীবনের, মানুষ যে নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করে, আমরা যেমনি করে ভাত খাই এবং এটা বা খাবার খেয়ে বেঁচে থাকি, প্রেমটাও মানুষের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ প্রেম কি করে, হ্যাঁ, আমি হয়তো দৈনন্দিন আহার শেষে আমি হয়তো আমার নিজের শারীরিক সচল রাখার জন্য আমি হচ্ছে আহার গ্রহণ করি, কিন্তু আমি মনে করি মানুষকে স্বপ্নবাদী করে তোলা, মানুষকে আশাবাদী করে তোলা, মানুষকে বাঁচিয়ে রাখার যে
প্রেরণা, এটা মূলত এটার নেপথ্যে কিন্তু প্রেম। এই যে আজকে আমি দুইজন জনপ্রিয় আর্যের সাথে এখানে আছি, তারা দুজনে এখানে আছেন, আমি মনে করি আপনাদের জন্য অনেক মানে প্রফেশন ছিল, আপনারা এই প্রফেশনটাকে, এই কাজটাকে প্রেমের জায়গায় দেখেন বলে এত এনজয় করেন এবং এত চমৎকার করে আপনারা প্রেজেন্টেশন করেন। সত্যি তাই, ফলে মানে প্রেম ছাড়া, প্রেম বহির্ভূত, আসলে প্রেম একটা সার্বজনীন ব্যাপার। আপনি দেখেন রবীন্দ্রনাথের কথা, আপনি দেখেন কিন্তু লালনের কথা বলেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, প্রেমটাকে আমরা মানে কমনলি বা সাধারণভাবে আমরা যেটা করি, প্রেম বলতে আমরা বুঝি নারী পুরুষের যে সম্পর্ক, এইটাকে খুবই কনফাইন করে ফেলি। অর্থাৎ আমার যেটা মনে হয় যে প্রেমকে আমরা খুবই সুনির্দিষ্ট একটা জায়গায় বন্দি করে ফেলি, কিন্তু আসলে তা না। ছোট্ট একটা প্রজাপতি যখন উড়ে যায়, কবি উঠতে উঠতে যখন একটা মাকড়সার জালে আটকা পড়ে, একজন কবি কিন্তু এই দৃশ্য দেখে আহত হন। ছোট্ট একটা মাছ যখন মানে সাঁতার কাটতে কাটতে জালে আটকা পড়ে, একজন কবি কিন্তু এটা দেখে আহত হন। অর্থাৎ পৃথিবীর সৃষ্টি, বস্তু কিংবা অবস্তুগত যা কিছু আছে, সব কিছুর মধ্যে যখন আপনার উচ্চ মার্গীয় প্রেম থাকবে, তখনই কেবল আপনার পক্ষে কিছু সৃষ্টি করা সম্ভব হবে। ফলে প্রেমটা আসলে অনেক বিস্তৃত একটা গভীর একটা ব্যাপার। টপিক। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্যই কি হয়তো বা মানুষ বলে বা লোকে বলে যে প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায়। এখানে হ্যাঁ, প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায়। এখানে একটা ব্যাপার আছে, আমি মনে করি পৃথিবীতে সব মানুষই কবি, যেমন আপনিও কবি, আমার পাশে পৃথিবীর সব মানুষই এক অর্থে কবি। কেন কবি আপনি দেখেন, কবিতার মূল যে রসদ, মূল যে উপকরণ, কবিতা লিখতে গেলে যে এলিমেন্টগুলো প্রয়োজন হয়, যেমন আপনি ইমোশন লাগবে প্রচণ্ড রকম, আপনার স্বপ্ন লাগবে, কল্পনা লাগবে, অভিজ্ঞতা লাগবে। ফলে একজন কবির সাথে একজন সাধারণ মানুষের পার্থক্যটা হচ্ছে এই, একজন কবি অতি সংবেদনশীল। হ্যাঁ, যেমন একজন কবি সামান্য একটা কারণে অনেক কষ্ট পেতে পারেন এবং সামান্য একটা গিফট পেয়ে হা হা করে হাসতে পারেন। এই যে অতিমাত্রায় সংবেদনশীলতা, মূলত এই সংবেদনশীলতাটা মানে কবি সহনীয় পর্যায়ে নিয়ে, তার অনুভূতির গভীরতম জায়গায় নিয়ে গিয়ে সেটাকে শব্দের রূপদান করেন। এবং চিত্রশিল্পী যেটা করেন, চিত্রশিল্পী তার ক্যানভাসের ছবির মাধ্যমে সেটা প্রকাশ করেন, আর একজন কবি তার মানে শব্দের মালা গেঁথে সুন্দর সুন্দর শব্দ বসিয়ে, সব সুন্দর সুন্দর শব্দ বসিয়ে তার অনুভূতিকে ভাষায় প্রকাশ করেন, বাংময় করে তোলেন। যার কারণে আমরা দেখি যে যখন জীবনানন্দ দাশ বলেন, সুরঞ্জনা ওইখানে যেও না তুমি, কি কথা তার সাথে তাহার সাথে, তখন কিন্তু এই কথাটা আমাদের সবার হয়ে যায়, তখন কেবল এটা আর জীবনানন্দের একা থাকে না, আমার যেটা মনে হয় আর কি। মানে এত সুন্দর করে যে মানুষটা এত সুন্দর করে গুছিয়ে আমাদের কথাগুলো বললো, উত্তরটা দিল, এজন্যই হয়তোবা আজ তিনি কবি, প্রাবন্ধিক। তো সত্যি কথা এটাই যে স্যার, আপনার কথাগুলো যখন আপনি বলছিলেন তখন আমরা দুজন জাস্ট হয়তোবা টুকিটাকি এদিক সেদিক কাজ করছিলাম, তবে সেই কাজের দিকে মনোযোগ দিতে পারছিলাম না, বারবার আপনার মুখটার দিকে তাকাতে ইচ্ছে করছিল। তো স্যার ঠিক আছে, আমরা প্রেমে পড়লে মানুষ কবি হয়ে যায় বা হয় নাকি, এই প্রশ্নটা ছিল, আপনি উত্তরটা খুব সুন্দর করে দিয়েছেন। প্রেম একটা বিস্তর জিনিস, প্রেম একটা বিশাল জিনিস, তো সেই জিনিসটাকে আমরা আসলে এত ছোট করে আসলে ব্যাখ্যা করতে পারবো না। তবে এই কথার রেশ ধরে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে স্যার, লেখার জন্য কি বিরহর প্রয়োজন হয়? আর সেই সাথে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কবিতা কিভাবে সৃষ্টি হয়? বাহ, বিরহর দরকার আছে কিনা কবিতা সৃষ্টি করার জন্য বা লেখা সৃষ্টি করার জন্য? আমি সত্যি আজকে এই সিটি এফএম 96 এসে মুগ্ধ হয়েছি, দুজন দক্ষ এবং কি বলবো, মানে যেমন এই শিল্পের যে দুটো চমৎকার কোশ্চেন বা প্রশ্ন আপনারা উপস্থাপন করেছেন, এটা হচ্ছে যে আমি মনে করি খুবই মৌলিক প্রশ্ন। বলা হয়ে থাকে যে দুঃখই কবিতার জননী। কোনো মানুষ যখন দুঃখ পায় তখন সে কান্না করে। এখন এই কান্নাটাও কিন্তু এক ধরনের কবিতা, এক ধরনের মিউজিক। হ্যাঁ, মানুষের এক্সপ্রেশনটাকে, যখন বোবা মানুষ, যার বাকশক্তি নেই, সে তার অনুভূতি কিভাবে প্রকাশ করবে, তার চোখ দিয়ে পানি পড়বে, এটা দেখলে আমরা বুঝবো যে এই মানুষটা খুবই কষ্টে আছে। আবার একটা মানুষ যখন খুবই আনন্দে থাকে, সে তার মুখে ভাষা নেই, কিন্তু আমরা কিন্তু তার হাসি মুখ, তার চোখ, তার মানে মুখটা দেখে আমরা বুঝতে পারি সে আনন্দে আছে। এই যে ফিলিং এর স্পন্টেনিয়াস বহিঃপ্রকাশ, মানে অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, এটা কেবল একজন কবি করেন না, এটা সব শ্রেণীর মানুষই করেন, কিন্তু কবি করেন সেটা কবিতায়। যিনি কবি তিনি কবিতায় করেন, যিনি গল্পকার তিনি গল্পে করেন। আপনি দেখেন একজন লোকশিল্পী, তিনি কিন্তু লেখাপড়া কিছুই জানেন না, কিন্তু দেখেন তিনি তার মুখের ভাষায় তিনি গান প্রকাশ করেন, তিনি বাঁশি বাজান। আমরা দেখি আমাদের রাখাল, গ্রামীণ জীবনে আমরা যখন দেখি একজন রাখাল রাতের বেলা সারাদিন কাজ করে, কিন্তু মাঝরাতে সে বাঁশি হাতে নিয়ে কিসের জন্য উদাস হয়ে যায়, সে বাঁশি বাজায়। আমি মনে করি এই যে সে বাঁশি বাজাচ্ছে, সে একজন পয়েট।
বিকজ তার মানে প্রকাশের ভাষাটা হচ্ছে বাঁশির যে রিদম বা টিউনটা, এটাই হচ্ছে তার বাঁশির মানে সুর। সুর। ফলে মানুষ জন্মগতভাবেই দুটো বিষয় হচ্ছে যে নিয়ে জন্মগ্রহণ করে, সুখ এবং দুঃখ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সুখটা খুবই ক্ষণিক বলে, সুখটা মুহূর্তের একটা সৃষ্টি, দুঃখ কিন্তু মানে দীর্ঘ সময় থাকে, সুখটা মুহূর্তের সৃষ্টি। এই যে আমরা এখন বসে আছি, আমরা খুব সুখ বা পুলক অনুভব করছি, যারা আমাদেরকে দেখছেন শুনছেন তারা হয়তো এটা দেখে উপভোগ করছেন, এটা কিন্তু মুহূর্ত। এই মুহূর্তটা যখন অবসান হবে তারপরে দীর্ঘ একটা সময় কিন্তু আমরা দুঃখের মধ্যে যাপন করব। ফলে আমার যেটা মনে হয় যে দুঃখই মানুষের মৌলিক আরাধনার জায়গা, মানুষ মূলত দুঃখী এবং মানুষ মূলত দিন শেষে নিঃসঙ্গ। ফলে একজন কবি কেন আসলে কবিতা লেখন হচ্ছেন এই কারণে, সাধারণ মানুষ দুঃখ পেয়ে যা বলতে পারেন না, কবি সেটা বলতে পারেন, এবং কবির কবিতাটা তখনই সাধারণ মানুষের কথা হয়ে ওঠে যখন কবি ওই সাধারণ মানুষের কথাটাকে ভাষায় রূপ দেন। আমি জাস্ট একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে স্যার যখন কথাগুলো বলছেন তার ঠিক শেষ মুহূর্তে আমি একটু হাসি দিয়েছি। সত্যি কথা হাসিটা দিয়েছি এটা যেমনটা করে আমি আনন্দ পেয়েছি একটা জিনিস নতুন করে নিজেকে উপলব্ধি করে, যে স্যার যে কথাগুলো বলছেন আমরা প্রত্যেকটা মানুষ আসলে যে যার জায়গা থেকে কোনো না কোনোভাবে আসলে আমরা দুঃখী, কথাটা সম্পূর্ণ সঠিক। সেই জায়গাটি থেকে আমরা আসলে কতটুকু এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি, আমরা আমাদের মনের যে ভাষাগুলো আছে সেটা কতটুকু আসলে আমরা প্রকাশ করতে পারি, এটা আসলে সবার নিজের কাছে প্রশ্নটা করা উচিত। কারণ যদি নিজের কাছে সেই প্রশ্নগুলো আমরা করতে পারি, দিন শেষে নিজেরা কিন্তু আসলে উপলব্ধি করতে পারবো কেন আমি দুঃখটা পাচ্ছি, আমার এই দুঃখ থেকে বের হয়ে আসার জন্য আমি কিভাবে কাজ করা উচিত। স্যার এই যে বিষয়গুলো আসছে, প্রেমের কথা আসছে, দুঃখের কথা আসছে, সুখেরও কথা আসছে, কোনো প্রেমের কবিতা যদি শোনা যায় স্যার এই মুহূর্তে, আমার মনে হয় জিনিসটা একটু জমে যায়, আর কি ক্ষীর আর ধরে যায়। দিন শেষে যে মানুষ যে নিঃসঙ্গ, দিন শেষে একটা মানুষ যে শুধুমাত্রই তার, দিন শেষে একটা মানুষ যে শুধু নিজেকে নিয়েই বসবাস করে, দিন শেষে সে যে একা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটাকে আমরা আসলে স্যার আপনি এত সুন্দর করে বলেছেন যে উপলব্ধির যে জায়গাটা, এই জায়গাটাতে আঘাত করেছে খুব ভালোভাবে। সুখের যে একটা আঘাত থাকে না, আমরা ধরেন একটা জিনিস চাচ্ছি, আমরা একটা জিনিস চাচ্ছি কিন্তু প্রকাশ করিনি, এখনো পর্যন্ত প্রকাশ করতে পারছি না বা পারিনি, বা সেই ভাষাটা আমার জানা নেই। একজন কবি হয়তোবা সেই বিষয়গুলো জেনে বুঝে ভালো করে উপলব্ধি করে তার শব্দের যে মালা, সেই শব্দের মালা গেঁথে সে প্রকাশ করছে। আর সেই জিনিসগুলো যখন আমি পড়ছি তখন মিলিয়ে দেখছি জিনিসগুলো তো আমার। একদম। আর এজন্যই কি আমরা কবির কবিতাকে এত পছন্দ করি, এজন্যই কি আমরা প্রাবন্ধিকের যেই লেখাগুলো আছে সেগুলো এত পছন্দ করি। একদম একদম একদমই তাই। আচ্ছা, আপনি যেটা এটা বলছেন, কবিতার, হ্যাঁ এটা কবিতার অনুরোধ ছিল আমার। আচ্ছা, অনেক ধন্যবাদ। যেহেতু প্রেম, দুঃখ, বিরহ এইসব নিয়ে হচ্ছে কথা হচ্ছে, আমি প্রেম নির্ভর একটা কবিতা পড়ি। এখানেও আমার আসলে অনেক কবিতা আছে, একটা কবিতা পড়ি। কবিতাটির নাম হচ্ছে, এটা আমারই লেখা, নিরক্ষর ভালোবাসা বেশি প্রাণময়, কবিতার নাম। জি স্যার, আমরা শুনতে চাই স্যার। আমি নিরক্ষর, পড়তে পারি না, তোমার অবয়ব দেখে দেখে তোমাকে পড়ি। তুমি তো জানো আমি গাঁয়ের ছেলে, তোমাকে বুঝতে গেলেই নিসর্গ বুঝি। আমি নিরক্ষর, পড়তে পারি না, আমার ভাষা তাই সাদামাটা সহজ। আমি জানি অক্ষরের চেয়ে নিরক্ষর আবেগেই তোমার প্রশ্রয়। মনে আছে শেষবার গ্রাম ছেড়ে যখন তুমি শহরে ফিরছিলে, ট্রেন কেবল ছেড়েছে, এমন সময় গলা বাড়িয়ে চিৎকার করে বলেছিলে, ভালোবেসে বোবা থেকো, বোবা ভালোবাসাই নিখাত পরমানন্দ। পড়ে পড়ে ভালোবাসা শেখার চেয়ে নিরক্ষর ভালোবাসা বেশি প্রাণময়। প্রকৃতির কাছে যেও, যদি পাঠোদ্ধারে সচেষ্ট হও, তবে বুঝবো আমাকে চেয়েছ। সেই থেকে নিরক্ষরতাই নিয়তি আমার। প্রকৃতির পরতে খুঁজে চলেছি প্রেমের আকার। মনে আছে তখন ছিল চৈত্র দুপুর, বসে আছি বাঁশের মাচায় আম জাম গাছের শীতল ছায়ায়। বলতে পারো ধ্যানস্থ ছিলাম। আচমকা সুন্দরী তুমি কোথা থেকে দিলে যেন আচমকা আওয়াজ। যেদিন প্রকৃতি ভালোবেসে তুমি ঘর ছাড়বে, হেঁটে যাবে মাঠের পর মাঠ, সেদিন বুঝবো আমাকে খুঁজতে তুমি মেনে চলেছ প্রকৃতি পাঠ। আমি নিরক্ষর, পড়তে পারি না, কথায় কথায় তাই তুমি আর আমির বাড়াবাড়ি। এই নিয়ে জড়তার অন্ত নাই, কি অদ্ভুত আমার।
ভাষা জ্ঞানহীন হয়ে ভালোবাসা যাচ্ছি, আমি নিরক্ষর পড়তে পারি না। তোমার চোখ চিনিয়েছে ঋতুরং বহুবর্ণিল মাঠের কিনার, চিনিয়েছে চালাঘর হৃদয় হর করা ডিঙির বহর, চিনিয়েছে সৃষ্টি আর বিলয়। তোমার উষ্ণ শ্বাস চিনিয়েছে প্রণয় প্রকাশ, শারদ প্রাত বর্ষা বিলাস, হেমন্ত দিনে প্রেম অভিলাষ, শৈত্য প্রবাহে প্রেমোত্তাপ, বসন্তে করেছে ভীষণ প্রেমাতাল। সেই থেকে তোমার চোখে দেখি শান্ত জলধি, সেখানে নির্ভার সাঁতার আমার। জেনেছি প্রকৃতি প্রেমের পাণ্ডুলিপি, আর তাই আজন্ম সবুজ আর সবুজ লিপ্টে বেঁচে আছি। অসম্ভব অসম্ভব সুন্দর, মুগ্ধ হয়ে আসলে মুগ্ধতা আসলে। তার মুখের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু বলার ছিল না। আর এত সুন্দর করে তিনি আবৃত্তি করছিলেন। মানুষের উপস্থাপনা একটা তুচ্ছ জিনিসকে আমি বা আমরা যদি একটু সুন্দর করে উপস্থাপন করতে পারি, সে জিনিসটা সামনের যে মানুষগুলো আছে তারা মুখিয়ে নিতে বাধ্য। ঠিক সেই বাধ্যগতভাবেই আমরা তার মুখের দিকে তাকিয়েছিলাম, তাকিয়ে শুনছিলাম তার আবৃত্তিটা। এত সুন্দর সহজ সরল যে শব্দগুলো দিয়ে এত সুন্দর একটা কবিতা আমাদেরকে শুনিয়েছেন স্যার। স্যার সত্যি আমার আজকে মনে হচ্ছে, যদিও আপনি মেহেদীর স্যার মানে আমারও স্যার, জি জি, স্যার আমার মনে হচ্ছে যে আমি হয়তোবা আপনাকে একটু হলেও মিস করে গেছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমিও যদি আপনার স্টুডেন্ট হতে পারতাম তাহলে হয়তোবা আমার মধ্যে সেই ভালো লাগাটা আরো বেশি কাজ করতো, আমি ধন্য মনে করতাম নিজেকে। নিশ্চয়ই, খুব ভালো লাগলো। ধন্যবাদ স্যার এত সুন্দর করে আমাদেরকে কবিতাটি শোনানোর একটা জন্য। কথা আমি বলতে চাই, কখনো সাহস হয়নি স্যারকে স্বাভাবিকভাবেই কলেজে কিংবা আমার যখন ইনস্টিটিউশনে আমি ছিলাম এই ধরনের কোনো একটা প্রশ্ন করে। আজকে যে সাহসটা আমি পাচ্ছি সেই সাহসটা হচ্ছে এই কবিতার সূত্র ধরে। স্যার এই পর্যন্ত কয়টা প্রপোজাল পেয়েছেন ভালোবাসার এই কবিতা শুনে স্যার? বিশেষ সহজ করে করে স্যার, সহজ করে। আমরা মানে এখানে কোনো লুকোচুরি থাকবে না, কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। স্যার আমরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি না, আমরা শুধুমাত্র কোথাও কলেজ জীবনে থাকতে চাচ্ছি স্যার। আচ্ছা, এটা খুবই মানে হচ্ছে যে বোমা ছুড়লে যেরকম বিপর্যস্ত অবস্থা তৈরি হয়, এই প্রশ্নটা একজন ব্যক্তি কাছে ছুড়ে দিলে এরকমই, যেহেতু এটা অনেকেই দেখছেন। আমি কিছু কথা তো আসলে যেমন আমি হয়তো বলে দিতে পারি, কিন্তু যার কথা বলবো তাদের তো সমস্যা হতে আচ্ছা, পারে। স্যার, আমি- না, না, বলে। স্যার, It's okay. এখানে কথা বলে। আছে যে আমরা কারো স্পেসিফিক কারো নাম জানতে যাচ্ছি না, কাউকে আমরা মেনশন করতে কয়টা? যাচ্ছি না। হ্যাঁ। কিন্তু স্যার ব্যাপারটা কি এরকম যে সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে বুঝে নিতে হয়। আমরা কি স্যার এইভাবে বুঝে নিব? না না স্যার, আমরা জানতে চাচ্ছি স্যার। আচ্ছা, আমার যেটা মনে হয় যে আমি অসংখ্যবার প্রেমে পড়েছি, আমি আমার কথা বলি, ওকে। অসংখ্যবার। এখন এখানে একটা ব্যাপার, একটা কারেকশন জরুরি, সেটা হচ্ছে যে আমরা শুরুর দিকেই প্রেম প্রসঙ্গটাকে নিয়ে এসেছি। আমি যেটা বলেছি কবিরা অতি সংবেদনশীল বলে আর সাধারণ মানুষ থেকে তিনি ব্যতিক্রম। আপনি দেখেন কবিদেরকে কিন্তু মানে সমাজে এক ধরনের উন্মাদ বলা হয়। হ্যাঁ, কারণ কি? কারণ কবি যা বলেন, কবির জীবনযাপন, কবির চাল চলন, কবির মানে মোহহীন, যেখানে অনেকেই বাড়ি গাড়ি কত ভোগ বিলাসের স্বপ্ন দেখেন, একজন কবি নির্মোহ একটা চটের ব্যাগ নিয়েও রাস্তায় হাঁটতে পারেন, ছেঁড়া স্যান্ডেল পরেও কিন্তু রাস্তায় দিয়ে হাঁটতে পারেন। ফলে খুব স্বাভাবিকভাবেই একজন কবি একজন সাধারণ মানুষ থেকে এখানে আলাদা। ফলে তার প্রেমে পড়ার ধরন, আমরা যদি রবীন্দ্রনাথের কথা বলি, তার জীবনে তিনি অসংখ্য মানুষকে ভালোবেসেছেন। এখানে একটা ব্যাপার কি, কাউকে ভালো লাগা, প্রেমে পড়া বা ভালোবাসাটার অনেক রকম ফের আছে, কিন্তু কারোর সাথে আমি আসলে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েছি কিনা বা তার সাথে আমি খুব সময় কাটিয়েছি কিনা, এটা একটা ব্যাপার। যেমন আমার একটা শৈশব স্মৃতি মনে পড়ে। আমি ছোটবেলা থেকে আমার বাড়ির পাশে রেল লাইন ছিল, ট্রেন লাইন, লোকাল ট্রেন যদিও। আমি জায়গাটা হচ্ছে লাকসাম, হ্যাঁ, ওখানে আমি বিভিন্ন সময় প্রয়োজনে যেতাম। তো দেখা গেল ট্রেনে উঠলাম, ট্রেনে ওঠার পরে আমি বগিতে ওঠার পরে দেখলাম যে ওই সিটে একটি মেয়ে বসে আছে, খুবই সুন্দর দেখতে, কিউট, হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা রহস্যজনক। হ্যাঁ, শুধু এই যে দেখলাম, এই দেখাটুকুই, আমি হয়তো এই দেখাটুকু সাথে নিয়ে বাড়ি চলে গেলাম। এই মেয়েটি হয়তো ট্রেনে করে কোথাও হয়তো হারিয়ে গেছে, সারা জীবন আর দেখাও হয়নি, কিন্তু এই যে দৃশ্যটা আমার কাছে আমার যে কল্পনার জগৎ, সেখানে কিন্তু গেঁথে আছে। ফলে আপনি যদি প্রশ্ন করেন যে কবিরা আসলে এই যে প্রেম কি কবিদেরকে দিয়ে কবিতা লেখায়, আমি শুধু এটুকু বলবো, দেখেন এই বগিতে হয়তো এরকম আরো শত শত মানুষ আছে, তিনি হয়তো দেখে শুধু এই দৃশ্যটা তার কাছে কিছুই না, কিন্তু আমার কাছে এটা এখনো গুরুত্বপূর্ণ, এখনো দারুণ স্মৃতি। শুধুমাত্র একটা মেয়ে তাকিয়ে ছিল আমার হ্যাঁ, দিকে, এতটুকুই অথবা, হতে পারতো হ্যাঁ, সাধারণ মানুষের ক্ষেত্রে। রাইট, এই যে ভাবনার জায়গাটা এরকমই। ফলে হচ্ছে যে আমি এরকম যদি আমি দেখি, আমি হয়তো বা এরকম অসংখ্যবার প্রেমে পড়েছি,
কিন্তু কারা কারা আমার প্রেমে পড়েছে আমার ব্যক্তিগত সেটার আসলে হিসাব বা সেটা এখন বলা সেটা অগণিত। হ্যাঁ, সেটা আসলে শোভনও নয় এবং সুন্দরও নয়। আচ্ছা, ওকে। এই এতগুলো প্রপোজালের মাঝখান থেকে কয়টা প্রেম আপনি- করা না, না, হয়েছে স্যার? না, কয়টা প্রেম করা হয়েছে এই প্রশ্নটা যদি আমরা করি একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না বাড়াবাড়ি করতে, আমরা চাচ্ছি যে আমরা স্যারকে যেহেতু আজকে আমরা পেয়েছি আমাদের শোতে, আমরা চাচ্ছি খুব সাবলীল ভাবে স্যারের সাথে মিশতে, স্যারের কাছ থেকে এই ব্যাপারগুলো জেনে নিতে, কারণ আমরা কখনোই মানে সাহস করে উঠতে পারি না বা কখনো এই ব্যাপারগুলো মানে খুব সহজভাবে জানতে পারি না কবিদের না না সম্পর্কে। না, আপনি খুবই একটা ভালো ব্যাপার এখানে আলোচনা করেছেন। দেখুন আমাদের সমাজে যেটা হয় যে প্রেম এই শব্দটাকে ট্যাবু বানিয়ে রাখা হয়েছে, মানে এই টপিকটা নিয়ে কথা সত্যি বলাই কথা, যেন স্যার। নিষিদ্ধ। কিন্তু কে না শিখে দেখুন, আমি যদি আমার বাবার কাছে যাই, আমাদের পূর্বপুরুষের কাছে যাই, আপনি দেখুন এই যে আমাদের যে বংশ পরম্পরাটা, এটা তো আসলে লাভ না থাকলে, মানে ভালোবাসা না থাকলে এটা তো আসলে গতিশীল থাকতো না। আমার যেটা মনে হয় আমাদের ভারতীয় উপমহাদেশে এই প্রেম ভালোবাসার কনসেপ্টটাকে একটা ট্যাবু বানিয়ে রাখা হয়েছে বলে আমাদের মধ্যে এখনো এটাকে নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করি। কিন্তু ইউরোপে কিন্তু এই লাভ বা এই ভালোবাসা বা এই প্রেমটাকে এটা আরো অনেক ওয়াইডলি দেখা এই অর্থে যে কারণ আমরা মানি কিন্তু বাইরে আলোচনা করতে পছন্দ করি না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি যে যেমন আমরা ভালোবাসতে চাইবো কিন্তু প্রকাশ করতে গেলে আমরা কেমন জানি আমাদের পায়ের মধ্যে শিকল জড়ানো, বলতে পারি না। আমি কি মানে কোথাও আটকে গেলাম, Right. মানে এরকম না, আমি আরেকটা- কোন একটা বাধার মধ্যে পড়ে যাচ্ছি ব্যাপারটা আরেকটা এরকম বিষয় হচ্ছে। আমি যুক্ত করতে যাচ্ছি স্যারের কথার সাথে, আশা করি তুইও জানিস এবং স্যারও জানেন যে 2012 সালে একটা স্ট্যাটিস্টিক্সে কিন্তু রেজাল্ট এসেছে, যেটা 75 বছরের একটা রিসার্চ ছিল যে মানুষ সুখী কেন, মানুষ সুখী, কোন ধরনের মানুষ সবচেয়ে বেশি সুখী থাকে বা কী ধরনের কাজ করলে। ওইটার যে রেজাল্ট এখনও ওটা রিসার্চ আছে, কিন্তু ওই 2012 সালে যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে মানুষের যে সম্পর্ক, যে মানুষ তার আশেপাশের সম্পর্কগুলো সঠিকভাবে টিকিয়ে রাখতে পারে, সবার সাথে মিলেমিশে চলতে পারে, সেই ধরনের মানুষ সবচেয়ে বেশি সুখী থাকে। এবং এই সুখগুলো বা এই সম্পর্ক কখন থাকে, যখন একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসার সম্পর্কটা থাকে, সেটা আমার সামাজিক হোক কিংবা আমার প্রতিবেশী হোক কিংবা আমার কাছের কেউ হোক। স্যার, স্যারের কাছে আমার একটা প্রশ্ন মাঝখানে ছিল, সেটা কিন্তু আমি করতে পারিনি। Please. কথার প্রসঙ্গে অনেক কথা বেরিয়ে আসছে, আমরা যদিও বলেছি যে আমাদের সময় অল্প কিন্তু আমাদের জানতে হবে অনেক কিছু। স্যার, মজার এই ব্যাপারগুলো যদি আমরা না জানি তাহলে ব্যাপারগুলো মিস হয়ে যাবে, আমরা চাই না কোনোভাবে মিস করতে। অবশ্যই না। এত প্রপোজ পেয়েছেন, সেটা তো নিঃসন্দেহে অনেক অনেক অগণিত। সেই এত সব প্রপোজের মাঝখান থেকে যদি কোনো একটাকে খুব বেশি গুরুত্ব দিতে চান, গুরুত্ব দিয়ে বলতে চান যে এটা আপনি খুব বেশি অবাক হয়েছিলেন, খুব বেশি ভালো লেগেছিল, সেটাকে আপনি ওপরের দিকে রাখবেন, এমন একটা ঘটনা আমরা শুনতে চাই। না, একটা ব্যাপার হচ্ছে যে কিছু ব্যক্তিগত কথা থাকে বলেই এখনো কবিতা লেখায় সচল আছে। Okay. মানে কিছু আমার একটা কবিতা আছে যে কিছু কথা বলতে নেই, কিছু কথা বললেই তার মুখ পুড়ে যায়। হ্যাঁ, কিছু কথা এই যে মানে একান্তই নিজস্ব কিছু কথা আছে বলেই কবিতাটা, আমি এখনো কবিতা লিখছি। যদি সবকিছুই ওপেন হয়ে যায় তখন হয় কি যে কবিতার যে একটা ঘোর, কবিতা সৃষ্টির যে একটা মোহ, সেটা হয়তো থাকে না। হ্যাঁ, হয়তো আমার চিন্তা কল্পনায় কোথাও কেউ আছে বা কোনো জায়গায় তিনি আছেন যে যিনি আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন। হ্যাঁ, এরকম কেউ আছেন। আসলে কি মানে কল্পনায় একটা মানে বিমূর্ত একটা কিছু থাকে, হ্যাঁ, কবিদের জন্য। সেটাই তার আসলে আলাদা একটা জগৎ। জাস্ট একটা কথা বলতে চাই যারা দেখছেন, যদি আপনি কখনো লেখালেখি না করে থাকেন, যদি কখনো কবিতা না পড়ে থাকেন কিংবা লিখে থাকেন, সবার উদ্দেশ্যে জাস্ট একটা অনুরোধ যে কষ্ট করে আজকের থেকে শুরু করবেন, অ্যাটলিস্ট দৈনিক একটা করে হলো কোনো একটা লেখা, কোনো একটা ছোট কবিতা লেখা, বা লিখার দরকার নেই, পড়া অ্যাটলিস্ট কমপক্ষে। কেন জানেন, এই যে স্যারকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমি করে যাচ্ছি, আমরা দুজনে বিভিন্ন প্রশ্নের উত্তর স্যার যেভাবে টেকনিক্যাল ওয়েতে সেটাকে সে উত্তরটা দিচ্ছেন নিজে সেফ, কোনো মানে সিক্রেট। আমরা যে প্রশ্ন করছি আমাদের কাছেও তিনি আমাদের মান রাখলেন, Exactly. আবার উত্তরটিও দিলেন না, নিজেও সেফ থাকলেন, যার সম্পর্কে বলবে সেও সেফ, সবকিছু মিলিয়ে মানে এটা যদি আপনি কবিতা না পাঠক হয়ে থাকেন, আমার মনে হয় না যে কোনো সাধারণ মানুষ সহজে এইভাবে প্রতিটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারে, মানে আর অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে এবং সবচেয়ে সহজে এড়িয়ে যেতে পারে। মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। তো আমরা তো অনেক প্রশ্নই জানলাম, তবে এবার আমরা স্যারের একটু ব্যক্তি জীবনে চলে যাব। ব্যক্তি জীবনে স্যার কি করেছে, স্যারের কি হওয়ার ইচ্ছা ছিল, স্যার আজকে কোথায় দাঁড়িয়েছে, এই এবং সম্পর্কে বর্তমানে আমরা স্যারের সাথে কোথায় কথা আছেন, বলবো। কি করছেন স্যার?
আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি তো মূলত আমার লেখালেখিটাই হচ্ছে ধ্যান জ্ঞান, এবং আমি লিখে যাচ্ছি। আমার এখন পর্যন্ত প্রায় 6-7টি বই বেরিয়েছে, মানে 4টি কাব্যগ্রন্থ, 3টি প্রবন্ধ গ্রন্থ, এবং না 2টি প্রবন্ধ গ্রন্থ, একটি হচ্ছে ভ্রমণ গ্রন্থ, ভ্রমণ বিষয়ক, যে এই বইমেলায় আমার 2টো বই এসেছে। ফলে আমি লেখালেখিটাই আমার মূল আরাধনার জায়গা। তো আমার প্রফেশনাল জায়গা যেটা আমি কি বলি, শিক্ষকতা। আমি আছি বর্তমানে পিলখানায়, বাংলাদেশের অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর পাবলিক কলেজের বাংলা বিভাগে আমি অধ্যাপনা করছি। সেখানে আছি আমি 8 বছর ধরে। সেখানে আমি শিক্ষকতা পেশা বলবো না, আমি এটাকে ব্রত বলি। শিক্ষকতাকে আমি পেশা বলি না, কারণ এটাকে আমি ব্রত বলি। পেশাটা অন্য একটা ব্যাপার, এটা একটা সাধনা আর কি। আমি সেখানে আছি। আর মেহেদি সেখানকারই ছাত্র ছিল, আর সেই সুবাদে স্যারের সাথে আমারও আজকে কথা হয়ে গেল যে স্যারকে আমি সামনাসামনি দেখতে পেয়েছি, স্যারের সাথে একটু সময় কথা বলতে পেরেছি, এটা আমার জন্য একটা পাওয়া, পরম পাওয়া। স্যার, একটা প্রশ্ন ছিল স্যার আপনার কাছে। এই যে বর্তমান যে করোনাকালীন সময়ে সবাই আসলে কিছুটা হলেও আতঙ্কিত, আবার অনেক আতঙ্কিত না, অ্যাটলিস্ট সবাই যে যার জায়গা থেকে সচেতন থাকার চেষ্টা করছি আমরা, কিন্তু এই সময়টাতে যে বইমেলা চলছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, বা একজন কবি হিসেবে আপনার মতামত? খুবই প্রাসঙ্গিক এবং সাম্প্রতিক সময় আমরা দেখি যে বইমেলা হচ্ছে, এবং এই বইমেলাটা ফেব্রুয়ারি মাসে হয়, আমাদের প্রাণের মেলা। বিশেষ করে বাংলাদেশে যারা আমরা লেখালেখি করি, আমাদের জন্য মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সারা বছর আমি লিখি, এবং বইমেলাটা একটা আনন্দের জায়গা হয়ে ওঠে। যিনি বই কেনেন না, তিনিও কিন্তু বইমেলায় ঘুরে আসেন। ফলে লেখকদের জন্য এটা আত্মপ্রকাশের একটা উন্মাদনার জায়গা, এবং সারা বছর পর আমার 2টা বই বের হবে, একটা বই বের হবে। এই বছর করোনার কারণে এমনিতেই বিশ্বজুড়ে যে আতঙ্ক, এখন সেটাকে অপেক্ষা করতে করতে এবার বইমেলা শুরু হয়েছে 18 মার্চ থেকে। যদি এখন করোনার প্রাদুর্ভাব একটু বেড়েছে বলে এই মেলাটাও সংকুচিত হয়ে আসছে। তো আমার যেটা মনে হয় যে এই মেলাটা আমাদের প্রাণের মেলা, আমাদের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির একটা নিশান, একটা দৃষ্টান্ত, এবং এটা অব্যাহত থাকবে, যদিও এখন করোনার কারণে কিছুটা অস্বাভাবিক হয়ে আছে। তো স্যার, আমরা তো এই প্রাসঙ্গিক ব্যাপার নিয়ে কথা বলছিলাম, আবার আরেকটু আমরা একটু ভেতরে চলে যাই। আচ্ছা, ইচ্ছে অনিচ্ছা, নিজের যে একটা ইচ্ছা থাকে, ইচ্ছের জায়গা থাকে। যেমন আমার ছোটবেলা থেকে 2টো জিনিসের প্রতি খুব ইচ্ছে ছিল, যে বড় হয়ে একটা আর্মি অফিসার হওয়ার। আচ্ছা, সেই জায়গা থেকে সেভাবে কাজ করতে পারিনি, ইচ্ছেটা পূরণ হয়নি। আরেকটা ইচ্ছে ছিল প্রেজেন্টার হব, উপস্থাপক হব। সে লক্ষ্যে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি, চেষ্টা করছি টুকিটাকি কাজ করার জন্য, নিজেকে তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি এখনো পর্যন্ত। স্যার, আপনার সম্পর্কে আমি একটু জানি যে স্যার আপনি নিউজ প্রেজেন্টার হতে চেয়েছিলেন। শুধুমাত্র নিউজ প্রেজেন্টার নয়, সে আরজে হবারও অনেক ইচ্ছা পোষণ করেছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো বা হয়ে ওঠেনি। এই বিষয়ে যদি স্যার কিছু এই বলতেন। বিষয়ে আমরা জানতে চাচ্ছি যে নিউজ প্রেজেন্টার হতে চেয়েছিলেন, আরজে হতে চেয়েছিলেন, রেডিওতে কথা বলতে চেয়েছিলেন, সেখান থেকে আপনি একজন শিক্ষক, সেখান থেকে একজন লেখক, একজন প্রাবন্ধিক। তো এই ব্যাপার, মানে এই জায়গাটাতে কিভাবে আসা? একদম, এখন একটা ব্যাপার কি, যেমন খুব ছোটবেলায় আমরা কিন্তু পাইলট হতে চাইতাম, কেউ মনে করতো যে ট্রেন চালক হতে চাই, কেউ মাঝি হতে চাইতাম। হ্যাঁ, ফলে আমাদের যে হতে চাওয়াটা, এটা আসলে বয়স ভেদে ক্রমশ পরিবর্তিত হয়। যেমন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি যখন ক্যাম্পাসে, তখন কিন্তু এই FM রেডিওগুলোর জয় জয়কার শুরু। তখন হঠাৎ মনে হলো, তখন আমি স্টুডেন্ট, তখন হঠাৎ মনে হলো যে না, আমিও আরজে হব, কারণ আরজে নীরব, তারপরে আরও আছেন অনেকে, নামই বলতে পারি, শুরুর দিকে আরজে কিবরিয়া ভাই যারা আছেন, এরকম একদম শুরুর দিকে যারা কয়েকজন ছিলেন, তখন মনে হতো যে আমরাও তো সমবয়সী, আমরা তো করতে পারি। তখন আমি কিছু কোর্স করেছিলাম, এবং ততদিনে আমি এইদিকে আমি অডিশন দেব সেই সময় আবার আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, তখন জবে ঢুকে যাওয়ার অবস্থা। তখন মনে হলো যে না, এদিকে তো আর সম্ভব হচ্ছে না কন্টিনিউ করা। আর মূলত ততদিনে আমার একটা স্বপ্ন হয়েছে, আমার রেজাল্ট ভালো, আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি এবং এমফিল করেছি, এখন PhD করছি। ততদিনে আমার যেহেতু আমি মূলত লেখক হতে চাই, আমার যেটা মনে হয়েছে যে না, একজন লেখকের জন্য সারা পড়াশোনার পরিমণ্ডলে থাকলে ভালো। ফলে শিক্ষকতা পেশাটা এই জন্য আমি বেছে নিলাম যে না, শিক্ষকতা করলে লেখালেখির ক্ষেত্রে সহায়ক হবে। তখন আমার লক্ষ্যটা কিন্তু পরিবর্তন হলো, এবং লক্ষ্যটা ছিল মূলত ইউনিভার্সিটি টিচার হওয়া। আমার যেহেতু রেজাল্ট আছে সব কিছুই, কিন্তু এখনও আসলে ইউনিভার্সিটিতে আমার হলো না, এবং এটা নিয়ে আক্ষেপ নেই, এই দেশের নানান ধরনের সীমাবদ্ধতা থাকে। যাই হোক, এখন আমি একটা ভালো প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি, বীরশ্রেষ্ঠ, যেটা একসময় রাইফেলস কলেজ ছিল, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর পাবলিক কলেজ। তো সেখানে আছি, শিক্ষকতা করছি, এবং পাশাপাশি লিখছি আর কি। স্যার, যেহেতু স্যার কলেজের বিষয়টা আসলে যেখানে আপনি বর্তমানে নিযুক্ত আছেন,
লেখালেখির ব্যাপারে আপনার অথরিটি থেকে বা কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের সমস্যা কি কখনো পরিণত হয়েছে? কারণ স্বাভাবিকভাবেই একটা প্রতিষ্ঠান অনেক ধরনের চাপ থাকে কাজের, সেক্ষেত্রে স্যার। খুব সুন্দর প্রশ্ন। এটা সত্য যে বাংলাদেশের পিলখানার অভ্যন্তরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ এটা অত্যন্ত মানে সাংস্কৃতিক জায়গা থেকেও অনেক বেশি মানে ঋদ্ধ একটা কলেজ আমি মনে করি। কেননা এখানে যারাই আছেন, এবং আমি যদি বর্তমান আমাদের যিনি অধ্যক্ষ আছেন লেফটেন্যান্ট কর্নেল হাফেজ মোহাম্মদ জোনায়েদ আহমেদ স্যার, এবং যিনি উপাধ্যক্ষ আছেন গোলাম সরোয়ার হোসেন স্যার, মানে প্রচণ্ড রকম, আমি যদি আমার কথা বলি ব্যক্তিগতভাবে, আমাকে প্রচণ্ড রকম উৎসাহিত করেন। এবং যেমন আমি একটা উদাহরণ দিই, আমি 2019-এ বাংলাদেশের একজন কবি হিসাবে আমন্ত্রিত হয়েছি সাউথ এশিয়ান লিটারেচার ফেস্টিভ্যাল, যেটা দিল্লিতে হয়েছিল। হ্যাঁ, দিল্লিতে হয়েছিল, এবং তারপর পরই আমি নেপালে গিয়েছি, নেপাল আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। তো এই যে দুইটা জায়গা, আমি যখন ভাবলাম যে আমাদের যেহেতু বিজিবির মতো একটা প্রতিষ্ঠান, সেখান থেকে তো আমাকে অনুমতি নিতে হবে ভিসা পেতে হলে, তাই না? তো আমি আমাদের যে বর্তমান প্রিন্সিপাল স্যার আছেন তাকে বললাম, স্যার আমাকে এমনভাবে অ্যাপ্রিসিয়েট করলেন যে আপনি অবশ্যই যাবেন, আপনি আমাদের প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ড, কারণ আপনি বিদেশে যাওয়া মানে আমাদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হওয়া, আপনি অবশ্যই যাবেন। এই যে মানে একটা অনুপ্রেরণার জায়গায় নিয়ে যাওয়া এবং একজনকে এই যে মানে স্বীকৃতি দেওয়া, এটা এক ধরনের স্বীকৃতি। আমি আমার সহকর্মীদের কাছ থেকেও কিন্তু অনেক সহযোগিতা পাই এইসব ক্ষেত্রে আর কি। ওকে স্যার, যেহেতু স্যার পরিকল্পনা এবং সাপোর্ট সবকিছু মিলিয়ে বিষয়গুলো আসছে অনেক কিছুই, কবি হিসেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, আমি লিখতে চাই, যেমন ইতিমধ্যে আমি কবিতাই মূলত লিখি, কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা সংকট নানাবিধ সমস্যা নিয়েও কিন্তু কলাম লিখি, প্রবন্ধ লিখি, গল্প লিখি, উপন্যাস লিখছি। উপন্যাস এখনো প্রকাশ হয়নি। এই বইমেলা আমার ভ্রমণ বিষয়ক বই এসেছে, ভ্রমণে অবাক অবগাহন। আরেকটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন, সেটা আমি জানতে চাই, সেটা হচ্ছে এবারের বইমেলায় আপনার কটি বই বের হয়েছে? এবারের বইমেলায় আমার দুটি বই এসেছে, একটা হচ্ছে ভ্রমণে অবাক অবগাহন, যেটা হচ্ছে যে এই বইটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অবগাহন, এটা দেশ পাবলিকেশনস থেকে বেরিয়েছে। আরেকটা বই বের হয়েছে হচ্ছে প্রবন্ধের বই, শামসুর রহমানের কাব্যস্বর, সেটা প্রকাশ পেয়েছে হচ্ছে পুঁথিনিলয় প্রকাশনী থেকে। এই দুটো বই নতুন আর কি এই বই মেলা এসেছে। আপনার কাছে স্যার, আমরা তো ছোট ছোট অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে আমরা জানলাম, খুব সহজভাবে জানলাম, যেগুলো হয়তোবা কখনো কোনো রেডিও স্টেশন, কখনো টিভি চ্যানেল, কখনো ওই প্রশ্নগুলো তাদেরকে করার সুযোগটা পায় না বা সাহসটা করে না। আমরা জানি না কোত্থেকে সাহসটা পেয়েছি, তবে আমরা সাহস করেছি, দুঃসাহস করেছি আপনার কাছ থেকে সেই সব প্রশ্নগুলো জানার। তবে আপনার কাছে আরেকটা প্রশ্ন, লেখক কবি এই দুইটার মধ্যে পার্থক্য কি? মূলত যিনি দলিল লেখেন তিনিও লেখক, আচ্ছা, যিনি সংবাদ লেখেন তিনিও লেখক, তাই নয় কি? জি। ফলে মানে লেখক, আমি যদি খুব সাধারণভাবে বলি, পৃথিবীতে লেখক বা লেখালেখি যখন আমরা বলি, আমি ব্যক্তিগতভাবে সেটাকে আলাদা করি এইভাবে, যে যেটা সৃজনশীল লেখক, মানে যিনি নিজে সৃষ্টি করেন তিনি হচ্ছেন লেখক। আর যিনি দলিল লেখক, বা আপনি একটা পত্র লিখে দিয়েছেন আমাকে, আপনিও একজন লেখক, সেটা না। অর্থাৎ সৃজনশীলতার জায়গা থেকে যিনি লেখেন তাকে আমি লেখক বলে মানি। আর যিনি কবিতা লেখেন তিনি কবি, স্পেসিফিক সুনির্দিষ্টভাবে। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে সবাই কবি হতে চায়, কারণ হচ্ছে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত কবিদের সব থেকে দুর্নাম, কিন্তু তারপরেও কেন মানুষ কবি হতে চায়? একটা মোহ, মানে আসলে কি, কবি হচ্ছে একজন সমাজের একজন শক্তিশালী একটা আইকন। কারণ আপনি দেখেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, পৃথিবীতে যত রেভলিউশন হয়েছে, সেটা প্রেম দিয়েই হোক, যুদ্ধ দিয়েই হোক, কবিতা একটা মানে অন্যতম যুদ্ধের হাতিয়ার ছিল সবসময় ছিল। সেই জায়গা থেকে মেহেদী, একটা জিনিস মানে খেয়াল করেছিস কিনা জানি না, ফেসবুকে বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো রয়েছে, সেখানে কেউ যদি একটু গুছিয়ে একটু বড় করে লিখে, তাকেই বলে যে এই কবি হয়ে গেছে, কবি হয়ে গেছে। এখন কথা হচ্ছে, সত্যিকার অর্থে আমরা নিজের মনের অজান্তেই আমরা কিন্তু কবিদেরকে তাদের সেই সম্মানটুকু দিচ্ছি। আমরা স্বীকার করছি যে কবিরা সব সময় গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করে আমাদের সামনে যে জিনিসগুলো আমরা ভাবি আমাদের মনের মধ্যে থাকে, হয়তো বা প্রকাশ করতে পারি না, সেভাবে বোঝাতে পারি না, সেই কথাগুলো, সেই না বলা কথাগুলোই কবিতার মধ্য দিয়ে, কবিতার লিখনির মধ্য দিয়েই সেগুলোকে প্রকাশ করে। আর সেজন্য হয়তো বা তাদের সম্মানের জায়গাটা অনেক বেশি আমাদের কাছে অনেক উপরে। আমাদের লাইভ প্রোগ্রামে একদম লাস্টের দিকে, কিন্তু আমরা শেষের দিকে আমরা চলে এসেছি, কিন্তু তার আগে আমি কমেন্ট নিতে চাই, কারণ কমেন্টের জায়গাটাতে অনেক জমা পড়েছে কমেন্ট। যেমন আহমেদ নাবিল লিখেছে যে স্যারের স্টুডেন্ট হওয়া নিজেকে অনেক ভাগ্যবান মনে করছে। ওকে, এরপরে কমেন্ট করেছে মোহাম্মদ রাফি মিরান, প্রেমে পড়লে কবি হয় ঠিক, কিন্তু তা প্রকাশ করে ছেঁকে খাওয়ার পর। আরেকজন আফসানা রহমান, তিনি লিখেছে
লাভ টু সি ইউ ফারুক স্যার, স্যারের কথাগুলো খুব ভালো লাগছে, প্রাউড টু বি এ রৌফিয়ান। মানে আমি একটা জিনিস দেখেছি, রৌফের প্রত্যেকটা স্টুডেন্ট খুব বেশি প্রাউড ফিল করে। আর আমি শুধু রৌফের তাদের কথা বলবো না, প্রত্যেকটা স্টুডেন্ট তার শিক্ষা যে প্রতিষ্ঠান থাকে, যেমন আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করেছি। আমি সেখান থেকে এসেছি, আমি সেখানে পড়াশোনা করেছি, তো এই জায়গাটা থেকে প্রত্যেকেই। আর নিজের একটা মানুষ যে আমি সেই জায়গায় পড়েছি, আর স্যার এত বড় একটা মানুষ, আমি সেই স্যারের স্টুডেন্ট ছিলাম, স্যারকে আমি সামনাসামনি দেখেছি, সেই জায়গা থেকে মানে আবেগটা আরো বেশি কাজ করে, যেমনটা আমার করছিল যে আমি কেন মানে স্যারের স্টুডেন্ট না, আমি কেন স্যারের স্টুডেন্ট মানে হতে পারিনি। আমি আসলে বেশি কথা বলতে চাই না এই বিষয়ে। ওকে ওকে, এবার স্যার আপনি আপনার স্টুডেন্ট কিন্তু মানে মেহেদির কথা যদি বলি, সে কিন্তু স্যার অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। মানে আমি জানি না, সত্যি কথা আমি জানি না, আসিফ জানে এটা, সেটা সবসময় লাইফ ইজ বিউটিফুল সবাই আমরা সেটা জানি। আমি প্রমাণ করছি, এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি স্যার। এখন স্যার আপনি মেহেদির কাছ থেকে এতটুকু জেনে না, আমি যদি এই মুহূর্তে প্রমাণ করে দিতে পারি, তাহলে আমার জন্য বা আপনার জন্য, আমাদের জন্য কি থাকছে একটুখানি স্যার। আপনার স্টুডেন্ট আমি না, এতটুকু মেহেদি বলতে মেহেদি চাই। একদম চুপ, মেহেদি কোনো কথা বলবে না, স্যার বলবে, যা বলার স্যার বলবে। স্যার যে প্রমাণ করলে আমাদের যখন আমরা মানে লাইভ থেকে বের হবো আমাদের কিছু খাওয়াবে। মেহেদি রাজি? হ্যাঁ অবশ্যই আমি রাজি। আচ্ছা, এবার আমি প্রমাণ করছি। অন্তরা আনিকা লাবণ্য সে লিখেছে, আর যে মেহেদির মতো হতে হলে কি করা লাগবে? আচ্ছা এই বিষয়ে প্রশ্নটা দিয়ে স্যার কি বোঝানো হয়? আমি কি স্যার ঠিক না কথা না, বলেছি? এটা একদম প্রমাণিত। এবং আরেকটা বলি যে মেহেদি যখন কলেজে ছিল, কলেজে যে কালচারাল যে ক্লাবগুলো ছিল কিংবা সায়েন্স ক্লাবগুলো ছিল, আদার যে ক্লাস কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো, সেখানে সে আসলে সত্যি অনেক অ্যাক্টিভ ছিল। এবং সবসময় হয় কি যে অনেক আমরা হয় কি, আমার ছাত্ররা আমার যে স্টুডেন্টরা আছে, আমি সবসময় বলি যে একমুখে এখন হচ্ছে যে পৃথিবীটা যদি শুধু টেক্সট নির্ভর হয়, তাহলে আসলে আমরা বহুত যেতে পারবো না। আমাদেরকে মাল্টি ট্যালেন্ট হতে হবে, আমাদের ভার্সেটাইল জিনিয়াস হতে হবে। তো আমি সবসময় খেয়াল, শুধু আমি না, আমরা যারা মেহেদিকে জানি, সেও কিন্তু শুরু থেকেই আগ থেকেই এই ধরনের নানাবিধ কাজের সাথেই সে যুক্ত স্যার ছিল। আমি নিজেই তো মানে ফুলে একবার মনে হচ্ছে এবার উড়ে যাব, কারণ মেহেদি আমার ফ্রেন্ড। আমার শুনেই এতটা ভালো লাগছে, আর মেহেদির কি আচ্ছা, অবস্থা dear সেটা আমি listeners, মেহেদির আমি কাছ কথা থেকে বাড়াতে চাই না। জানি। আমি কমেন্টটা আমি পড়বো, comment- আরেকটা কমেন্ট আমি পড়বো যে Okay, please. মেহেদির জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে। তো এই কমেন্টগুলো আমি যদি না পড়ি, মেহেদি নিচে পড়লে ব্যাপারটা হয়তো বা ততটা ভালো দেখাবে আমি না, আমি নিজেই পড়তামও না পড়ি। বাই দ্য ওয়ে। আচ্ছা, আরেকজন লিখেছে মাহমুদুর রহমান নাবিল, সে লিখেছে স্যার এন্ড মেহেদি প্রাউড টু সি ইউ টুগেদার অন লাইভ। ওকে নাবিল, তোকে ধন্যবাদ। নাবিল হচ্ছে আমার ফ্রেন্ড। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করে আচ্ছা, থাকার জন্য। অরূপ সাহা শুভ জয়েন করেছে আমাদের সাথে, সুব্রিন রিন আফরা জয়েন করেছে, মোহাম্মদ নাকিব মাহমুদ জেমি জয়েন করেছে। ওকে, অনেকেই জয়েন করেছে, আরো জয়েন করেছে আর্নিকা, এরপরে জয়েন করেছে শাকিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। নাকিব মাহমুদ জেমি, okay, আরো সে আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে, আপনাকে সালাম দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সাথে যারা যারা জয়েন করেছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাই সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন, এভাবে সাপোর্ট করবেন। আর হ্যাঁ স্যার, বইমেলা যেহেতু চলছে, বইমেলা নিয়ে, সেখানে যাওয়া নিয়ে, বই পড়া নিয়ে যদি আপনার কাছ থেকে ছোট্ট করে আমরা একটু শুনতে পাই। আচ্ছা, একটা ব্যাপার কি যে আমার মনে হয় যে যারা বই পড়ে না এবং যারা বই পড়ে, এই দুই মানুষের মধ্যে তফাৎটা কোথায়? যারা বই পড়েন না, বই বলতে আমি বোঝাচ্ছি যে আপনার যে টেক্সট বইয়ের বাইরে আরও পৃথিবীতে অনেক জানার ব্যাপার আছে। আমরা যেমন যিনি সায়েন্সে পড়েন, তিনি মনে করেন বিজ্ঞান, আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছাড়া তো আমার আর কিছু পড়ার নেই। যিনি কমার্সে পড়েন, তিনিও সুনির্দিষ্ট করে ফেলেন। ব্যক্তিগতভাবে আমি বলি যে না, পৃথিবীতে মানুষের নিজস্ব একটা ভুবন তৈরি করার জন্য বই পড়া প্রয়োজন। এই ভুবনটা কেন? আসলে আমি প্রথমে বলেছি, দিন শেষে আপনি একা। মানুষ যখন একা হয়ে যায় তখন সেই ভুবনে ডুব দিবে, হ্যাঁ, এবং সেই ভুবনটা তৈরি হবে কেবল বই পড়ার মধ্য দিয়ে। হ্যাঁ, এই কারণে আপনি যদি হ্যাপিনেস, আমরা দিন শেষে আমরা কিন্তু সুখ চাই, তাই না? আপনি যদি দুনিয়ার সব কিছু থেকে কিছুটা রিলিজ পেতে চান, কল্পনায়, স্বপ্নে নিজের মতো করে বাঁচতে চান, তাহলে আপনাকে বই পড়তে হবে। কারণ বই পড়লেই কেবল আপনার মধ্যে সেই ভুবনটা তৈরি হবে। তা না হলে আপনি সবসময় আপসেট থাকবেন, মনে হবে পৃথিবীতে আমার কেউ নেই, আমি শেষ হয়ে গেলাম, কোথাও আমার হারানোর জায়গায় কোনো বন্ধু নেই। এই কারণে বলা হয় যে বই হচ্ছে মানুষের প্রকৃত মৌলিক বন্ধু। স্যার, আমি আপনাকে প্রশ্ন করব না আপনার লিখা এ পর্যন্ত কোন বইটা বা কোন লেখাটা আপনার সবচেয়ে বেশি পছন্দ, কারণ এই প্রশ্নটা করলে আমার অন্যায় হয়ে যাবে। কারণ কবিতার প্রত্যেকটা লিখনই তার মনের সমস্তটুকু দিয়ে সে লিখে, অনেক যত্ন
যত্ন সহকারে সে লিখে। তার প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা লিখনই তার কাছে অনেক বেশি প্রিয় থাকে। প্রাধান্যের হয়, অনেক বেশি প্রিয় হয়। এই জায়গা থেকে এটা আমি জিজ্ঞেস করার দুঃসাহস করব না, কিন্তু স্যার খুবই সুন্দর প্রশ্ন। আমার কাছে মানে এটা যদি উদাহরণটা আমি এভাবে দিতে চাই, মায়ের কাছে যখন সন্তানটা প্রিয় হয়ে ওঠে, আমার কাছে এরকম হয় যখনই যে বইটা লিখে শেষ হয়, যেমন এই বইটা যখন আমি লিখে শেষ করলাম আমার কাছে মনে হয় যে অনেক দারুণ সেরা একটা বই লিখেছি, কিন্তু এটা যখন বই আকারে প্রকাশ হয়ে গেল তখন আবার মনের মধ্যে অতৃপ্তি তৈরি হয়। হ্যাঁ, এবং এটা আমি একজন বড় লেখক সেলিম আলদিন নাট্যকার, তিনি মারা গেছেন, আমি তার সান্নিধ্য পেয়েছি। তিনি বলেছেন যে প্রকৃত লেখকদের এটা একটা সমস্যা, এবং সমস্যাটা আছে বলে তিনি লিখতে পারেন। কোনো লেখক যদি মনে করেন যে আমি আমার সেরা বইটা লিখে ফেলেছি, তিনি আর লিখতে পারবেন না। যে লেখকের মধ্যে একটা সৃষ্টি শেষ হওয়ার পরে যখনই আবারই অতৃপ্তি কাজ করবে যে আমি কি, আমার তো যেটা লিখলাম যেগুলো তো কিছুই হয়নি, আরও কিছু লিখতে হবে, ফলে আমার কাছে মনে হয় এতদিন যা লিখেছি আমার মনে হয় সেরা আরও কিছু আমার লেখার বাকি আছে, সেটার জন্য আমি অপেক্ষা করে আছি। বলে না যে দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, আমারও মনে হয় যে আমিও যেন নতুন কোনো সৃষ্টির জন্য অপেক্ষায় আছি আর কি, হয়তো বা। লাস্ট আমি ছোট্ট একটা কথা বলতে চাই, ফাতেমা জেসমিন নামে একজন জয়েন করেছেন, যিনি কিনা আমাদের ম্যাডাম ছেলে, বর্তমানে দেশে বাইরে আছেন। আশা করছি স্যার চিনতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনিও একজন কবি। ওকে, আর আমাদের সাথে আর্নিকা একটা প্রশ্ন করেছে, যে যিনি যুক্ত হয়েছেন। এই প্রশ্নের উত্তরের মাধ্যমেই আসলে আজকের লাইভ প্রোগ্রামটা আমরা শেষ করতে যাচ্ছি। সংক্ষেপে যদি বলতেন, যারা নতুন করে লেখালেখি স্টার্ট করেছে তাদের উদ্দেশ্যে যদি স্যার কিছু বলতেন সংক্ষেপে। স্যার খুবই সুন্দর প্রশ্ন। আমি প্রথমে বলে নিচ্ছি যে কোনো লেখকই সাজেশন মেনে লেখক হতে পারেন না। হ্যাঁ, যেমন রবীন্দ্রনাথ যদি এত বড় একজন লেখক, তিনি যদি চাইতেন যে তিনি কিছু টিপস দিয়ে যাবেন, তাহলে তার এতগুলো ছেলেরা আছে তারাই কিন্তু পৃথিবীতে বড় বড় লেখক হতেন। হ্যাঁ, যেমন হুমায়ুন আহমেদ একজন জনপ্রিয় লেখক, তিনি যদি মনে করতেন আমার টিপস দিয়ে যাবো আমার ছেলেকে, সে বড় লেখক হয়ে যাবে, আসলে তা না। লেখক কখনোই কারো টিপস দিয়ে বড় লেখক হন না। তাহলে কি করণীয়? শুধু করণীয়টুকু আমি কি করি, আপনাকে প্রচুর ভ্রমণ করতে হবে প্রথমে, আপনার দেখার চোখ খুলতে হবে, আর তৃতীয়ত হচ্ছে নির্মোহ হতে হবে। নির্মোহ কীরকম? মানে প্রচলিত যে প্রতিষ্ঠা, যেমন কোটি কোটি টাকার মালিক হব, বাড়ি গাড়ি পার্থিব, এই যে লোভ, হ্যাঁ, এগুলোর জায়গা আপনাকে স্থান দিতে হবে হচ্ছে মানুষ, মানবতা, সৃষ্টি। যদি আপনি এগুলোকে ওইসব পার্থিব ভোগ বিলাসের জায়গা থেকে একটু উপরে স্থান দিতে পারেন, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আপনার মনের মধ্যে যে শুভ চিন্তা সেটা তৈরি হবে। একজন লেখকের জন্য এই শুভ চিন্তা, শুভবোধ, সুচেতনা এটা খুবই জরুরি দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমরা তো চাইলেই ভ্রমণ করতে পারি না। একটা যেমন জেন অগাস্টিনের একটা কথা আছে যে পৃথিবী একটা বই, যারা ভ্রমণ করে না তারা সেই বইটি পড়তে পারে না। আপনি দেখুন কত মজার, আমরা কিন্তু চাইলেই কিন্তু আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, সময় সীমাবদ্ধতা আছে, আমরা চাইলেই কিন্তু ভ্রমণ করতে পারি না। তাহলে এই ভ্রমণটাকে আমরা যদি করতে চাই তাহলে আমরা বই পড়তে পারি। কিন্তু আমি আফ্রিকা কখনো যাইনি, আমি কিন্তু আফ্রিকার ভ্রমণের উপর বই পড়লে কিন্তু ভ্রমণটা হয়ে গেল। আফ্রিকা সম্পর্কে আমি জানতে পারি একদম। তাহলে পৃথিবী নামক বইটা যদি আমরা পড়তে চাই, যদি ভ্রমণ করতে না পারি, আমরা কিন্তু ভ্রমণ বিষয়ক বইগুলো পড়লেও কিন্তু আমাদের অনেক অজানা ব্যাপারটা জানা হয়ে যায়। তো আমি বলবো যে একজন লেখক হওয়ার জন্য তাকে প্রচুর বই পড়তে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রচুর মানুষের সাথে মিশতে হবে, নানান ধরনের মানুষের জীবন অভিজ্ঞতাকে নিজের মধ্যে ধারণ করতে হবে। এই বিষয়গুলো কলমের মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে। কলমের মধ্যে দিয়ে তো প্রকাশ করাটা সহজ না, এবং সেটার জন্য দৈনিক 4 লাইন হলেও 5 লাইন হলেও একটু হলেও লিখতে হবে, এই লেখাটা কন্টিনিউ করতে হবে। এতে করে আমার ভাষাটা পরিবর্তন হবে, ক্রমশ আমি লেখক হয়ে উঠবো। আর অনেক কথা আছে। আমরা মানে এত বিমুগ্ধ হয়ে শুনছিলাম স্যারের কথা যে আমরা আসলে সময়ের দিকে খেয়ালই করতে পারি। বিমুগ্ধ হয়ে আমরা শুনছিলাম, আমরা ঘড়ির দিকে খেয়াল করতে পারিনি যে আসলে কখন যে সময় চলে গিয়েছে। মানে আমি শব্দের সাগরে ঢুকে যাচ্ছে, যেহেতু আমাদের মাঝে শব্দের সাগর আছে, মানে বের হচ্ছে, আস্তে আস্তে বের হচ্ছে। আমি এটা অনের পরবর্তী এসে বাকিটা শেষ করছি। আমরা মানে অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। যাওয়ার আগে আমরা আপনার কবিতা শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। তার আগে স্যার আমরা বিদায় নিব। তার আগে স্যার 20 সেকেন্ডে স্যার আপনি যদি একটু বিদায়টা নিয়ে নিতেন স্যার সবাইকে। আপনারা যারা এতক্ষণ সিটি FM 96 যারা শ্রোতা আছেন এবং যারা লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, যেখানে থাকুন স্বাস্থ্যসম্মত উপায়ে জীবন যাপন করুন, সবাই ভালো থাকুক। আর আজকে আমি এই সিটি FM 96 এর এই আয়োজনে থাকতে পেরে ভীষণ আনন্দিত, এবং সিটি FM কে অনেক ধন্যবাদ, এবং দুজন আরজে আপনাদেরকে ধন্যবাদ। আমাদের কাছে ভালো লাগছে, খুবই ভালো সময় কেটেছে আমার, খুবই ভালো। ওকে, আমরা একদম লাইভের শেষ পর্যায়ে, শেষ মুহূর্তে আছি।
ঠিক যাওয়ার আগে এতটুকু বলতে চাই, বইকে ভালোবাসুন, বইয়ের সাথে নিজেকে একটু সম্পৃক্ত রাখার চেষ্টা করুন, যাতে করে আপনার চারপাশটা সম্পর্কে আপনি নিজেই বুঝতে পারেন এবং নিজে নতুন করে কোনো কিছু লিখতে পারেন। কারণ যত বেশি বই পড়বেন, নিজের মাথা এবং চোখ ততই খুলে যাবে। এই কথাটা শুধুমাত্র আসলে বলার জন্য বলা নয়, আসলে অন্তরের থেকে যখন একটা বিষয় আমরা খুলতে যাই, বলতে যাই বা লেখালেখি করতে যাই, সেই বিষয়টার ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিসের প্রয়োজন, বই পড়া। আর ঠিক তাই আমরা কথা বলতে বলতে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমরা বিদায় নিতে চাচ্ছি, আর সবাইকে বলবো সবাই বইয়ের সাথে থাকুন, বই পড়ুন। বই পড়ে নিজেকে জানা যায়, তো নিজেকে জানতে হলেও বই পড়া উচিত। আর হ্যাঁ, বইমেলা চলছে, আপনি চাইলেই বইমেলা থেকে ঘুরে আসতে পারেন, আর সেই সাথে স্যারের বইটিও সংগ্রহ করে নিতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা চলে যাচ্ছি আজকের মতো। তবে কিছুক্ষণের মধ্যে মাঝে আমরা আবার ফিরে আসছি, কিন্তু আমাদের শো থেকে আমরা কিন্তু যাচ্ছি না, আমরা আছি 8টা পর্যন্ত। লাইফ ইজ বিউটিফুল এ কানেক্টেড থাকুন সিটি এফএম 96 এ। আর এই লাইফ ইজ মুহূর্তে বিউটিফুল। স্যারের কবিতা শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। ছোট একটি কবিতা পড়তে পড়তে আমরা বাড়ি ফিরি। কবিতার নাম হচ্ছে মনে মনে পুষে আছো কাঁচির সিঁড়ি, মাটিতে হাতের তালু আদুরে মোকাম, পায়েতে পথের ধুলি ডাকি দূর গ্রাম, নিরক্ষর ভালোবাসায় বেশি উল্লাসর, অবুঝ বেহুলাতাই খোঁজি লক্ষিন্দর, করাত কাটার খাঁজে খাঁজে বিচ্ছেদের সুর, কবিও করাত কাটা কষ্টে কষ্টে ভোর, মনে মনে পুষে আছো কাঁচের সিঁড়ি, মনে মনে জনে জনে প্রণয় বাড়ি, ঘোর দৌড়ে ধুলি ওড়ায় বেজন্মা বাতাস, ধুলিকণার স্ফুলিঙ্গে আলোক উদ্ভাস, খুরের দৃশ্যে ভাসে রক্তজবা চোখ, মুহূর্ত মিলিয়ে গেল তাই এত শোক, এতটাই বেপুত হলে তিমিরের খোঁজে, বিবেক বিবশ করে ভোগ বিলাসে মজে, বেঁচে দিয়ে সুরম্য আবেগের বাড়ি, মনে মনে পুষে আছো কাঁচের সিঁড়ি।